খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শনিবার ৭ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নাবালিকা ধর্ষণ খুনে মাত্র ২ মাসেই দোষীর ফাঁসির রায় নজিরবিহীন, পুলিশকে ধন্যবাদ মমতার। পুলিশের বাড়িতে চুরি, দুর্গাপুরে ছেলেকে নিয়ে ঘরে ঢুকে চোখ কপালে উঠল পুলিশ পত্নীর। মহারাষ্ট্রে ১ বছরও টিকবে না সরকার, মহাজোটকে ফুৎকারে ওড়ালেন মমতা। কাঁদানে গ্যাসে আহত ৮ কৃষক, দিল্লি চলো অভিযানে বিরতি। আরজিকর কাণ্ডে মুখ খোলার মাশুল, পথ খোয়ালেন শান্তনু, যোগ দিচ্ছেন বিজেপিতে। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ হতে চলেছে, ২৫০০ শূন্য পদে চাকরি দেওয়া হবে, কারা আবেদন করবেন? বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি ইস্ট বেঙ্গলে। ৫ বছরের শিশুকে সঙ্গে নিয়ে মাদক পাচারের চেষ্টা, ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার মহিলা। ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের। প্রিয় দর্শক, আজকের শীর্ষ খবরগুলি শুনে নিন। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। জয়নগর খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দিল নিম্ন আদালত। ৬২ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হলেও বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টে। এবার সেই বিষয়ে এক স্যান্ডেলে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা সকল ব্যক্তিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনায় টুইট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জয়নগর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তের জন্য সিট গঠন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচার চেয়েছিলেন। ঘটনার ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয় মুস্তাকিন সর্দারকে। গতকাল শুক্রবার তাকে ফাঁসির সাজা শোনানো হলো। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই। ৪ মাস অতিক্রান্ত হলেও এখনো বিচার মেলেনি। সেখানে জয়নগর কাণ্ডে রাজ্য পুলিশের সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন এক স্যান্ডেলে লিখেছেন, অক্টোবর মাসের ৪ তারিখে জয়নগরে এক নাবালিকা মেয়েকে নৃশংস ধর্ষণ ও খুন করা হয়। এই নৃশংস ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যেই অভিযুক্তকে গতকাল বারুইপুরের পক্সো আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। মাত্র ২ মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। মুখ্যমন্ত্রী আরও লেখেন, এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স রয়েছে। ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় টুইট করেছেন। অভিষেক লিখেছেন, যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার হতে হবে দ্রুত ও কঠোর। আজ বারুইপুরের পক্সো আদালত জয়নগরের নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৬২ দিনের মধ্যে অভূতপূর্ব রায় দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ। পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বে সিট গঠন করা হয়েছিল। তাদের অসাধারণ কাজের জন্য ২৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হয়, সেই কথাও উল্লেখ করেছেন অভিষেক। তিনি এক স্যান্ডেলে আরও লেখেন, পরবর্তী বড় পদক্ষেপ হল অপরাজিতা অ্যান্টি রেপ বিলের দেশব্যাপী বাস্তবায়ন। কারণ শক্তিশালী আইন এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার একমাত্র উপায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কী ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পুলিশের এক এএসআই এর বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেল চোরের দল। চুরি হয়েছে অলংকার এবং মোটা অঙ্কের নগদ টাকা, এবং চুরিটা হয়েছে দিনের বেলায়। শুক্রবার পুলিশের বাড়িতে চুরির ঘটনায় শোরগোল শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউজিং চত্বরে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউজিংয়ের D6 কোয়ার্টারে চুরির ঘটনাটি ঘটেছে। ওই কোয়ার্টারে স্ত্রী পুত্রকে নিয়ে থাকেন এএসআই সঞ্জয় আকুলি। আগে তিনি দুর্গাপুরে কর্মরত ছিলেন, এখন পুরুলিয়ার পুলিশ লাইনে রয়েছেন। শুক্রবার কর্মসূত্রে সঞ্জয় বাইরে ছিলেন।
ছেলেকে স্কুল থেকে আনতে বেরিয়েছিলেন পুলিশ কর্মীর স্ত্রী সাথী আকুলি। অভিযোগ, ওই আধ ঘন্টার মধ্যেই গোটা অপারেশনটি হয়েছে। ঘরের মূল দরজার তালা ভেঙে ঘরে ঢোকে চোর, তারপর আলমারি খুলে জিনিসপত্র চুরি করা হয়। সাথী ছেলেকে নিয়ে যখন ঘরে ঢোকেন তখন দেখেন গোটা কোয়ার্টার লণ্ডভণ্ড, জিনিসপত্র মেঝে গড়াচ্ছে। মূল দরজার তালা ভাঙা দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। চুরির ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ কর্মীর স্ত্রী বলেন, সকাল 11:30টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। দুপুর 12টার সময় বাড়ি ফিরে আসি, কিন্তু ফিরে দেখি দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি আলমারিও খোলা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। তিনি দাবি করেছেন নগদ 15,000 টাকা এবং কিছু অলংকার চুরি হয়েছে। দিনের বেলায় পুলিশের বাড়িতেই চুরির ঘটনায় শোরগোল এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানান, চুরির ঘটনার কিনারার জন্য তদন্ত শুরু হয়েছে। রাজনীতি হলো ক্রিকেট ম্যাচ, যেখানে খেলা শেষ বল পর্যন্ত না গড়ালে জয়ের উৎসব করা উচিত নয়। মহারাষ্ট্রের মাটিতে রাজনীতির সেই ঘূর্ণি কি এখনো বাকি? মারাঠা ভূমে বিজেপির বিজয় উৎসবের মাঝেই কার্যত তেমনই ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে মহাজোটী সরকার গঠন করলেও সেই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বিজেপির এই জোড়াতালির সরকার 1 বছরও টিকবে না। শুক্রবার নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক ইস্যুতে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে আসে মহারাষ্ট্র প্রসঙ্গ। শিন্ডের শিবসেনা ও অজিতের এনসিপিকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার গঠন করলেও তৃণমূল নেত্রী বলেন, বিজেপির কাজই হলো দেশে বিভাজন তৈরি করা। ভোটে হারের জন্য ভুল অনেকের রয়েছে, ভোট কাটাকাটিও একটা বড় ঘটনা। তবে মহারাষ্ট্রে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সে কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলে, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মহারাষ্ট্রে সুতোর উপরে ঝুলছে বিজেপি। দল ভেঙে যাদের নেওয়া হয়েছিল তাদের দুটো গ্রুপের সমর্থনে আপাতত সরকার চালাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি বলবো, এই সরকার কতদিন টিকবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরই সুর চড়িয়ে স্পষ্টভাবে তৃণমূল নেত্রী বলেন, মহারাষ্ট্রে সরকার 1 বছরও টিকবে না। এই সরকার স্থায়ী সরকার নয়। দুই শরিককে খুশি করতে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী পদ দিলেই যে সরকার দীর্ঘমেয়াদী হবে তার কোনো মানে নেই। এমনটাই জানিয়ে মমতা বলেন, এই সরকার স্থায়ী সরকার নয়, ফলে দুইয়ের জায়গায় ওরা 10টা উপমুখ্যমন্ত্রী করতে পারে। আপনার যদি নিজের সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে মানুষকে নেতৃত্ব দেবেন কিভাবে? অর্থনীতি রাজনীতি কিভাবে চালাবেন? তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। তবে কি পালা বদল হতে চলেছে মহারাষ্ট্রে? বস্তুত 288 আসনের মহারাষ্ট্র বিধানসভা জোট শরিকদের সঙ্গে নিয়ে 230 আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। এদিকে বিজেপির এই জোট শরিক শিবসেনা ও এনসিপি থেকে ভাঙিয়ে আনা নেতাদের নিয়েই গড়া। এরপর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিন্ডে ও ফড়নবিশের টানাপোড়েন দেখছে গোটা দেশ। ফলে যেভাবে শিবসেনা ও এনসিপি ভেঙেছে সেভাবে ফের যদি তারা এক হয়ে যায় তবে সরকার বদল অবশ্যম্ভাবী। মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহারাষ্ট্রে গত কয়েকদিনের টানাপোড়েন ইতিমধ্যেই সে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি সহ 5 দফা দাবিতে দিল্লি চলো অভিযান করেছিলেন কৃষকরা। পুলিশের কাঁদানে গ্যাসে থমকে গেল সেই অভিযান। কাঁদানে গ্যাসের আহত হয়েছেন 8 জন কৃষক। এই ঘটনায় রাজধানীর উদ্দেশ্যে পদযাত্রা থেকে সাময়িক বিরতি নিয়েছেন কৃষকরা। জানা গিয়েছে, পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শম্ভুর কাছে 44 নম্বর জাতীয় সড়কে কৃষক পুলিশ সংঘর্ষ হয়। রাজধানীর পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুড়লে তাতে আহত হন 8 জন কৃষক। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, পুলিশ আমাদের বিরুদ্ধে তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। আমরা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিলাম এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রদর্শন করেছিলাম। আমরা জানতাম আমাদের বিরুদ্ধে যে শক্তি প্রয়োগ হবে তার প্রতিরোধ করতে পারবো না, তাই আজকের মতন প্রতিবাদ বন্ধ রেখেছি। পান্ধের আরও বলেন, আমাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হলো তার ন্যায়সঙ্গত কারণ মোদিজি দেখাতে পারবেন না। আমরা গভীরভাবে ব্যথিত। যদি দিল্লির অভ্যন্তরে প্রতিবাদে অনুমতি থাকে তাহলে আমাদের সঙ্গে কেন শত্রুর মতন আচরণ করা হচ্ছে? পাঞ্জাবি এবং হরিয়ানভিরা দেশকে খিদের হাত থেকে রক্ষা করেছে।
সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার নেতৃত্বে রবিবার ফের দিল্লি চলো অভিযান করবেন কৃষকরা। পান্থের বলেন, আমরা সরকারকে আলোচনা শুরু করার জন্য একদিনের সময় দিচ্ছি। জল্পনা চলছিলই। গত আগস্ট মাসে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানানোর পর থেকেই শান্তনু সেনের প্রতি অসন্তুষ্ট রাজ্যের শাসক শিবির। এই ঘটনার পরেই দলের মুখপাত্র পদ থেকে সরানো হয় তাঁকে। দলের সঙ্গে বাড়তে থাকে শান্তনুর দূরত্ব। কলকাতা পুরসভার মেডিকেল অফিসারের ঘর থেকেও রাতারাতি সরে যায় তার নাম ফলক। গতকাল শুক্রবার রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য সরকারি প্রতিনিধির পদ থেকেও সরানো হলো শান্তনু সেনকে। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই রাজ্য মেডিকেল কাউন্সিলের একের পর এক বৈঠকে অনুপস্থিত থাকছিলেন শান্তনু। আর তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দলের সাথে তার সম্পর্কের ফাটল আরও স্পষ্ট হলো বলেই মত রাজনৈতিক মহলের। ফলে শান্তনুবাবুর বিজেপিতে যোগদানের রাস্তা যে আরও পরিষ্কার হয়ে গেল তা বলাই বাহুল্য। একের পর এক বৈঠকে অনুপস্থিত থাকায় শান্তনু সেনের অপসারণ দাবি করেছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। একথা জানিয়ে আগেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠিও দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, শান্তনুবাবুর বদলে অন্য কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতেও অনুরোধ করেছিলেন তিনি। তবে এই পদ থেকে শান্তনু সেনকে অপসারণ করার পর তার পরিবর্তে কাকে আনা হবে তা অবশ্য এখনও জানা যায়নি। যদিও স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শান্তনু সেন বলেছেন, তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে মুখ্যমন্ত্রী তাকে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি কাজ করছিলেন। সেই সাথে তিনি জানান, কিছু লোক নাকি তাঁর বিরুদ্ধে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন, অথচ তাঁর কাছে নাকি কোনো চিঠি পাঠানো হয়নি। যদিও শান্তনুবাবু জানিয়েছেন তিনি তার বক্তব্য স্বাস্থ্য সচিবকে লিখিতভাবে জানিয়েছেন। অন্যদিকে এই সুযোগে তৃণমূল শিবিরকে কটাক্ষ করার সুযোগও হাতছাড়া করেনি গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওর আবার পদের দাম আছে নাকি? শান্তনুবাবু একজন কন্যা সন্তানের বাবা, তার মেয়েও আরজিকরে পড়ে। তিনি আরজিকর কাণ্ডে সরকারের বিরোধিতা করেছিলেন, তার মাসুল তাঁকে দিতে হলো। খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, রাজ্যে ফের শিক্ষক নিয়োগ হতে চলেছে। 2500 শূন্য পদে চাকরি দেওয়া হবে। দীর্ঘদিনের দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য। স্পেশাল এডুকেটর হিসাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই 2500-এরও বেশি শূন্য পদ তৈরি করেছে রাজ্য। এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। নিয়োগ নিয়ে আগেই নির্দেশ দিয়েছিল আদালত। যে শিক্ষকরা নিয়োগ হবেন তাদের একের বেশি স্কুলে পড়াতে হবে। সেই স্কুল সংলগ্ন কাছাকাছি স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা থাকবেন, সেই স্কুলেও এই শিক্ষকরা পড়াবেন। এই মর্মেই গোটা বিধি প্রস্তুত করেছে রাজ্য, এমনটাই খবর মিলেছে। স্পেশাল বিএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড করলে তবে এই চাকরির আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। নিয়োগের বিধিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, প্রধানমন্ত্রীকে চিঠি ইস্ট বেঙ্গলের। হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার পদক্ষেপ চেয়ে নরেন্দ্র মোদীকে চিঠি দিল লাল হলুদ কর্তৃপক্ষ। ক্লাবের তরফে জানানো হয়েছিল যে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও চিঠি দেবেন তারা। ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, রাজনৈতিক প্রেক্ষিত যেখানেই থাকুক, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে চাই। রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়েই দাঁড়াতে চাই। আমরা ওখানে মা বোনেদের পাশে দাঁড়াতে চাই, আত্মীয় স্বজনদের পাশেও দাঁড়াতে চাই। আমাদের সমর্থকদের অধিকাংশেরই শিকড় বাংলাদেশ। অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হোক। যেমন কথা তেমনই কাজ। গতকাল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইস্টবেঙ্গলের তরফে একটি চিঠি পাঠানো হয়। ময়দানের প্রথম ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলই বাংলাদেশের হয়ে যাওয়া ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী। শুক্রবার ডাউন কামাখ্যাপুরী এক্সপ্রেস থেকে ওই মহিলাকে গ্রেফতার করে মালদহ জিআরপি থানার পুলিশ। অভিযুক্তের সঙ্গে 5 বছরের একটি শিশু ছিল। কামাখ্যা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শিশুটিকে আপাতত মায়ের সঙ্গেই রাখা হয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। আদালতের পরামর্শে শিশুটিকে কোথায় রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ডাউন কামাখ্যাপুরী এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে পৌঁছলে ট্রেনে তল্লাশি চালাতে শুরু করে মালদহ জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকেই অভিযুক্তকে আটক করে রেল পুলিশ।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। মহিলার সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যেই রাখা ছিল ব্রাউন সুগারের প্যাকেট। মালদহ জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন, স্বামী হজরত আলী, পেশায় দিনমজুর। পুলিশ আরও জানিয়েছে, সামিনা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল। তার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায়। অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 594 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য 2,40,00,000 টাকা। অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করবে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে আনলেন তিনি। একই সঙ্গে তিনি দিল্লির ভোটার তালিকা সংশোধন করার আর্জি জানালেন নির্বাচন কমিশনের কাছে। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল দাবি করেন, শাহদারা, জনকপুরী, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাছে তালিকা সংশোধনের আবেদন জানিয়ে বলেন, বিজেপি শাহদারা এলাকায় 11,018 জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে। আমরা সেই আবেদনের 500টি নাম পরীক্ষা করেছি। তাদের 75% এখন সেখানে বসবাস করছেন, কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রসঙ্গত 2020 সালের বিধানসভা নির্বাচনে দিল্লির শাহদারা বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী মাত্র 5,000 ভোটে জয়ী হয়েছিলেন। সেই এলাকাতে বিজেপির বিরুদ্ধে 11,000-এর বেশি ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ সামনে এনেছেন কেজরিওয়াল। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোট গ্রহণ হবে দিল্লিতে। সেই কারণে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই কমিশনের কাছে ভোটার তালিকা সংশোধন করার পাশাপাশি ভোটার তালিকা প্রকাশ করার দাবি জানান আপ প্রধান। এখন এটাই দেখার বিষয়, কমিশন তার দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়। খবর শেষ হলো।